হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে অনেকদিন পর আমরা আরেকটি মুভি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো মুভিটার নাম হচ্ছে কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস। আজকে আমরা এক্সপ্লেন করব কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস মুভির, যেটি প্ল্যানেট অফ দ্য অ্যাপস রিবোট সিরিজের চতুর্থ ফিল্ম। গল্পের শুরু ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস সিনেমার 300 বছর পরের, যেখানে এখনও পুরো পৃথিবীতে অ্যাপসরা প্রভাবশালী গোষ্ঠী প্রতিষ্ঠা করে ফেলেছে। সেরকম একটি গোষ্ঠীতে নোয়া নামের একটি বানর বাস করে। নোয়া যে গোষ্ঠীতে বাস করতো তাদের ঈগল ক্লান বলা হতো, কারণ তারা ঈগল পালতো। নোয়ার পিতা এরকম ক্ল্যানের প্রধান ছিল। পিতাকে গর্বিত করতে নোয়া তার বন্ধু আনায়া ও সুনার সাথে ঈগলের ডিম সংগ্রহ করতে পাহাড়ে যায়। তাদের ক্ল্যানের প্রত্যেককেই এরকম ডিম সংগ্রহ করতে হতো। ডিম ফুটে যে বাচ্চা ঈগল হবে তা সংগ্রহকারীর দেহরক্ষী। ডিম সংগ্রহ করার জন্য একদম উঁচু চূড়ায় ঈগলের বাসায় উঠলে মা ঈগল তাকে দেখে ফেলে এবং আক্রমণ করে। ঈগলের ঝাপটায় সে হাত ফসকে নিচে পড়তে থাকে, কিন্তু সৌভাগ্যবশত সে একটি ডাল ধরে ঝুলতে পারে। মা ঈগল আক্রমণের আগেই নোয়া ডিম সংগ্রহ করে ফেলে। এরপর তারা জঙ্গলে তাদের আস্তানায় ফিরে আসার সময় অদ্ভুত এক আওয়াজ পেলে তাকে ধাওয়া করে, কিন্তু ধাওয়াকৃত বস্তুটি টানেল দিয়ে পালিয়ে যায়। টানেলের মুখে তার একটি কাপড় পায়, যা থেকে মানুষের গন্ধ পায়। টানেলের ভিতর ঢোকা ঈগল ক্ল্যানের সদস্যদের জন্য নিষিদ্ধ ছিল, কারণ 300 বছর আগে এই টানেলের ওপাশে ইকোরা বাস করত। ইকো বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে। তারা তাদের গ্রামে ফিরে আসে। নোয়া প্রথমে তার মায়ের সাথে দেখা করে এবং তারপর তার বাবার সাথে দেখা করতে গিয়ে পুরো ঘটনাটা খুলে ফেলে। রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন নোয়া আবার শব্দ শুনতে পায়। শব্দ শুনে সেদিকে এগিয়ে গেলে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নোয়ার কাছে থাকা ঈগলের ডিমটি সেই ধাক্কায় ভেঙে যায়। তার বন্ধুরা ঘটনাটি তার বাবাকে জানাতে বলে, কিন্তু নোয়া জানত যে তার বাবা ঘটনাটি বিশ্বাস করবে না। তাই সে আবার ঈগলের ডিম সংগ্রহ করতে রওনা হয়। সেই রাতে ঘোড়ায় চড়ে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় নোয়া দুপক্ষের লড়াইয়ের শব্দ শুনতে পায়। তাই সে ঘোড়া থেমে এগোতে থাকলে সে কিছু মুখোশধারী অ্যাপসের মৃতদেহ দেখতে পায়, যারা বিভিন্ন গোষ্ঠীর সদস্য ছিল। হঠাৎ নোয়ার চাচা পিছন থেকে নোয়ার পিঠে হাত রাখে এবং বলে যে শত্রুরা আসছে। নোয়ার চাচার পিঠে ছুরি বসানো দেখে। হঠাৎ শত্রুদের আরেকটি দল এদিকে ছুটে আসে, যা দেখে নোয়া জঙ্গলে লুকিয়ে পড়ে। শত্রুরা নোয়ার চাচার হাতের কম্বলে মানুষের গন্ধ পায়। হঠাৎ তারা সেখান থেকে নোয়ার ঘোড়াকে দেখতে পায় এবং তাদের নেতা সিলভা ঘোড়াটাকে টিজার দিয়ে শক দেয়। ঘোড়াটি দৌড়ানো শুরু করে নোয়ার গ্রামের দিকে। শত্রুরা ঘোড়াটিকে ফলো করতে থাকে। নোয়া তার গ্রামের সবাইকে বাঁচাতে দৌড়ানো শুরু করে, কিন্তু ঘোড়ার গতির সাথে পেরে ওঠে না। নোয়া যখন গ্রামে পৌঁছায় তখন সে পুরো গ্রামকে আগুনে পুড়তে দেখে। শত্রুরা একে একে সমস্ত অ্যাপসকে বন্দি করতে থাকে। নোয়ার বন্ধুরা তাকে বলে তার বাবাকে রক্ষা করতে। তার বাবাকে রক্ষা করতে নোয়া দুর্গের উপরে উঠে। নোয়ার বাবা সেখানে ঈগলদের মুক্ত করতে থাকে। একসাথে তারা সমস্ত ঈগলদের মুক্ত করতে সফল হয়, কিন্তু সিলভা সেখানে পৌঁছে যায় এবং নোয়ার বাবাকে টিজার দিয়ে শক দেয়। নোয়া তার বাবাকে বাঁচাতে পিছন থেকে সিলভাকে আঘাত করে। সিলভার শক্তি বেশি হয়, নোয়াকে ছিটকে ফেলে দেয় এবং নোয়ার দড়ির সাথে ঝুলতে থাকে। নোয়া তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সিলভা তার বাবাকে হত্যা করে এবং ট্রিজার দিয়ে ঝুলে থাকার দড়িটি কেটে দেয়। ফলে নোয়া নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে নোয়া উঠে আশেপাশে কাউকে দেখতে পায় না এবং সে ধারণা করে তাদের সবাইকে অপহরণ করে নিয়ে গেছে। এবার নোয়া তার পিতার লাশ দেখতে পায়। বাবাকে কবর দিয়ে সে সবাইকে জীবিত উদ্ধার করার প্রতিজ্ঞা করে। তারপর সে ঘোড়া নিয়ে পায়ের ছাপ অনুসরণ করে টানেলের সামনে এসে পৌঁছে। টানেলের মুখে পায়ের ছাপ দেখে সে বুঝতে পারে তারা এদিকেই গেছে। সে টানেল পেরিয়ে অপর পানে চলে যায়। নোয়ার বাবার ঈগলও তাকে অনুসরণ করছিল। হঠাৎ নোয়া তার মায়ের জামা দেখতে পায় এবং চারিদিকে বাতাস উঠলে সে জঙ্গলের ভিতরে আগুন করে শুয়ে পড়ে। ঘুম থেকে পরের দিন সকালে সেই ঈগলটিকে দেখতে পায়। হাত বাড়িয়ে ঈগলটিকে কাছে ডাকলে ঈগলটি তাকে আঘাত করে উড়ে যায়। আসলে ঈগলদের পোষ মানাতে একটি বিশেষ গান গাইতে হয়, যা তার বাবা জানত। এরপর নোয়া
ঘোড়া নিয়ে অ্যাপসদের সন্ধানে বেরিয়ে পড়ে। হঠাৎ ধোঁয়া দেখে নোয়া ঘোড়া থেমে এদিক সেদিক দেখতে থাকলে হঠাৎ মাটি ফুঁড়ে সে নিচে পড়ে যায়। তারপর একটি বড় প্রজাতির অ্যাপস তার দিকে টিজার ধরে। নোয়া বিস্তারিত ঘটনা বললে বড় অ্যাপসটি বিশ্বাস করে। বড় অ্যাপসটির নাম রাকা। রাকা নোয়াকে বেশ কিছু বই দেখায় এবং বইয়ের বিস্তারিত বলতে থাকে। সিজারের সময় অ্যাপসরা বই পড়তে পারত, কিন্তু বর্তমানে পারে না। সিজারের নাম শুনে নোয়া বলে তার গ্রামে আক্রমণকারীরাও সিজারের নাম নিচ্ছিল। রাকা রেগে গিয়ে বলে তারা সিজারের আসল অনুসারী নয়। সিজারের অনুসারীরা কখনো খারাপ কাজ করতে পারে না। সিজারের জন্যই আজকের অ্যাপসরা কথা বলতে পারে। তিনি অ্যাপসদের একত্রে থাকতে শিখিয়েছেন। কিন্তু সিজারের মৃত্যুর পর অ্যাপসা সিজারের শিক্ষা ভুলে যেতে থাকে। রাকার কাজ হলো সিজারের শিক্ষা প্রচার করা। এরপর ওখান থেকে চলে যাওয়ার সময় ঘোড়ার কাছে একটি মেয়েকে দেখতে পেয়ে তাকে তাড়িয়ে দেয়। রাকা সিদ্ধান্ত নেয় সেও নোয়ার সাথে যাবে। রাত হয়ে যাওয়ায় তারা আগুন জ্বালিয়ে খাবার খাচ্ছিল। মেয়েটি লুকিয়ে তাদের দেখছিল। রাকা তার দিয়ে খাবার ছেড়ে দিলে মেয়েটি তা খেতে থাকে। মেয়েটি ঠান্ডায় কাঁপছিল, তাই রাকা তাকে একটি কম্বল দেয়। সেই মেয়েটির নাম রাখে লোভা। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন তার আবার যাত্রা শুরু করে। প্রতিমধ্যে তারা একটি জেব্রার পাল দেখতে পায় এবং তারপরেই সেখানে অনেক মানুষ পানি খেতে আসে। নোয়া এবার একাই যাত্রার সিদ্ধান্ত নেয় এবং রাকাকে এই পথিমধ্য মানুষের মাঝে সিজারের শিক্ষা ছড়িয়ে দিতে বলে। কিন্তু হঠাৎ ওখানে সিলভা তার দলবল নিয়ে আক্রমণ শুরু করে। তাদের জালে আটকানো শুরু করে। নোভা কোনো রকমে বাঁচতে সক্ষম হয়। সিলভা এবার নোভার পিছু নেয়। নোয়া শত্রুদের দেখে আবার ফিরে আসে। শত্রুদের থেকে বাঁচতে নোভা ঘাসে লুকিয়ে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে কোনো সময় সে ধরা পড়বে। ঠিক এই সময়ে নোয়াকে দেখতে পেয়ে চিৎকার করে নোয়াকে ডাক দেয় এবং নোয়ার দিকে দৌড় দেয়। সিলভার হাত থেকে নোভাকে বাঁচাতে সক্ষম হয় নোয়া। অন্য আরেকটি অ্যাপ তাদের আক্রমণ করলে রাকা তাদের সাহায্য করে এবং তারা পালাতে সক্ষম হয়। নোয়া রাকাকে নোভার কথা বলার বিষয়টি বললে রাকা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু নোভা কথা বলা শুরু করলে রাকাও হতবাক হয়ে যায়। এবার মেয়েটি বলে তার আসল নাম হলো মেয়ে। নোয়ার পরিবারকে শত্রুরা কোথায় রেখেছে তিনি তা জানেন। নোয়া জিজ্ঞেস করে যে তার মতো আরও মানুষ আছে কিনা। মেয়ে বলে যেখানে সে ছিল সেখানে তার মতো আরও অনেক মানুষই ছিল, কিন্তু শত্রুরা সেখানে হামলা করে সকলকে হত্যা করে। এখন শুধু সেই বেঁচে আছে। তাকেও হত্যা করার জন্য শত্রুরা খুঁজে বেড়াচ্ছে। নোয়া তাকে বলে যদি সে তার পরিবারকে খুঁজতে সাহায্য করে তাহলে মেয়ে তাদের সাথে নিরাপদ থাকবে। মেয়ে তাদের শত্রুর আস্তানায় নিয়ে যেতে রাজি হয়। রাতে শত্রুর টিজার ব্যবহার করা শিখে ফেলেছিল নোয়া। পরদিন সকালে তারা শত্রুর আস্তানার দিকে রওনা দেয়। পথে একটি নদী পড়লে তারা ব্রিজের উপর দিয়ে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু শত্রুরা আগে থেকেই সেই ব্রিজের আশেপাশে লুকিয়েছিল। ব্রিজের মাঝখানে পৌঁছালে সিলভা সামনে চলে আসে। নোয়া রাকা এবং মেয়েকে ফিরে যেতে বলে, কিন্তু শত্রুরা পিছন থেকে ঘিরে ফেলে। ব্রিজের নিচে থাকা অ্যাপসগুলো তাদের আক্রমণ করে। কোনো লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় নোয়া শত্রুর হাতে প্রচুর মার খায়। মেয়ে নদীতে পড়ে গিয়ে কোনো রকমের জাল ধরে আটকে থাকে। রাকা তাকে টেনে ব্রিজে তোলার চেষ্টা করে, কিন্তু জালটি ছিঁড়ে যায়। রাকা নিচে নেমে তাকে উদ্ধার করে। নদীতে প্রচুর স্রোত। নিচে নামায় রাকা নিজেই তা আর ব্রিজে উঠতে পারে না। সিলভাই সে জাল কেটে দিয়ে প্রবল স্রোতে রাকা নদীতে ভেসে যায়। শত্রুরা নোয়া এবং মেয়েকে বন্দি করে তাদের আস্তানায় নিয়ে যায়। নোয়া এবং মেয়েকে আলাদা করে রাখে। নোয়া তার গ্রামবাসীকে সেখানে দেখতে পায়। সুনা নোয়াকে দেখে তার কাছে ছুটে যায় এবং নোয়াকে তার মায়ের কাছে নিয়ে যায়। মেয়েকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি কক্ষে, যেখানে আরেকজন মানুষকে আমরা দেখতে পাই যার নাম ট্রিবেথান। মূলত এই ট্রিবেথানই অ্যাপসদের জন্য টিজার তৈরি করে দেয়। সেই প্রক্সিমাসকে প্রাচীন জগতের জ্ঞান দিয়েছিল। নোয়া এবং ট্রিবেথান একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলে। এরপর প্রথমবারের মতো এন্ট্রি নেয় প্রক্সিমাস সিজার। তিনি তার প্রজাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রক্সিমাস সিজারের মূল উদ্দেশ্য হল সমস্ত অ্যাপসদের উপর রাজত্ব করা। তিনি এটা করার জন্য তিনি তার দাসদের দিয়ে একটি বিশাল ভল্ট খোলার চেষ্টা করছেন, কারণ এর মধ্যে রয়েছে মানুষের তৈরি শক্তিশালী সব প্রযুক্তি, যা দিয়ে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অ্যাপ হয়ে উঠবেন। অনেক কিছু করার পরও তিনি ভল্ট খুলতে ব্যর্থ হন। প্রক্সিমাসের উদ্দেশ্য জানার পরে মেয়ে ঠিক করে
তাকে কোনোভাবেই ভল্টের ভিতরের প্রযুক্তি সংগ্রহ করতে দেওয়া যাবে না। টিবেথানের কাছে সাহায্য চাইলে সে সাহায্য করতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। প্রক্সিমাস নোয়া মেয়ে টিবেথানকে ডিনারে আমন্ত্রণ জানায়। নোয়া তার বন্ধু আনায়াকে প্রক্সিমাসদের দাসত্ব করতে দেখতে পায়। প্রক্সিমাস মেয়ের কাছে ভল্ট কীভাবে খুলবে জানতে চায়, কিন্তু মেয়ে তাকে কিছু বলে না। তখন প্রক্সিমাস নোয়াকে জিজ্ঞেস করলে নোয়া তাকে জানায় মেয়ে তাকে এ বিষয়ে কিছু জানায়নি। প্রক্সিমাস নোয়াকে মেয়ের থেকে দূরে থাকতে বলে, কারণ মানুষেরা শুধু নিজের স্বার্থ বোঝে। নোয়া একা বসে থাকে এবং সিজারের লকটি বের করে। নোয়া প্রক্সিমাসের দাস হওয়ার বদলে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয়। তখন তার বাবার ঈগল তার কাছে এসে হাতে বসে। এবার নোয়া মেয়ের কাছে গিয়ে জানতে চায় যে মানুষ এবং অ্যাপসরা আসলেই একসাথে বসবাস করতে পারবে কিনা। তখন মেয়ে তাকে জানায় এ সময় এই পৃথিবীতে মানুষরাই প্রভাবশালী ছিল, কিন্তু একটা ভাইরাসের আক্রমণের কারণে মানুষ বিলুপ্ত হয়ে যায় এবং পৃথিবীতে অ্যাপসরা প্রভাবশালী হয়ে ওঠে। নোয়া জিজ্ঞাসা করে যে ভল্টের মধ্যে তুমি কি খুঁজতেছ? মেয়ে জানায় ভল্টের মধ্যে একটা স্পেশাল বই রয়েছে যা মানুষের কথা বলার শক্তি ফিরিয়ে দিতে পারে। সামনের রাস্তায় যেহেতু ভল্টের প্রবেশের উপায় নেই, তাই নোয়া জিজ্ঞেস করে যে ভল্টে ঢোকার জন্য অন্য কোনো পথ আছে কিনা। তখন মেয়ে অন্য একটি গোপন পথের কথা জানায় এবং নোয়া তাকে ভল্টে যেতে সাহায্য করতে রাজি হয়। সে তার বন্ধু আনায় এবং সুনার সাহায্য চাইলে সুনা রাজি হয়, কিন্তু আনায় ভয় পায়। এবার তার মেয়ের কাছে যায় এবং বাঁধের চারপাশে গোপনে বিস্ফোরক স্থাপন করে। মূলত তারা পানির মধ্যে সব কিছু ডুবিয়ে দেওয়ার জন্য বাঁধটি ধ্বংস করার পরিকল্পনা করে। টিবেটন তাদের গোপন কাজ দেখে ফেলে এবং প্রক্সিমাসকে জানিয়ে দিতে চায়। বাধ্য হয়ে মেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সমুদ্রে ফেলে দেয়। তারপর তারা পিছনের দিক দিয়ে এক রোমাঞ্চকর অভিযানের মধ্যে দিয়ে ভল্টের বিল্ডিংয়ে ওঠে এবং অন্ধকার দূর করার জন্য মশাল জ্বালায়। ভল্টটি আসলে সামরিক যন্ত্রপাতিতে ভরপুর ছিল। মেয়ে একটি জেনারেটর চালু করলে পুরো ভল্ট আলোকিত হয়ে যায়। মেয়ে তাদের থেকে আলাদা হয়ে যায় এবং তার জন্য অপেক্ষা করতে বলে। এবার মেয়ে কন্ট্রোল রুমে গিয়ে বইটি খুঁজতে থাকে। যখন সে জিনিসটি পায় তখন দেখা যায় এটি কোনো বই নয়, এটি আসলে ডিসাইফারিং কি। এটি সাইবার থেকে বের করে নেয়। এদিকে নোয়া এবং তার বন্ধুরা একটি শিশুতোষ বই খুঁজে পায়। বইয়ে তারা দেখতে পায় যে বানর সহ অন্যান্য পশু পাখিদের বন্দি করে মানুষরা হাসাহাসি করছে। এতে তাদের মানুষের প্রতি ঘৃণা জন্মায়। এর মধ্যেই মেয়ে সেখানে চলে এসে বলে তার কাজ শেষ। এবার তারা সেখান থেকে বের হতে যায়। দরজার কাছে গিয়ে মেয়ে নোয়াকে জানায় তাদের হাতে খুবই কম সময় আছে এবং দরজা খোলার সাথে সাথে তাকে তার পরিবারের কাছে যেতে হবে, তা না হলে বাঁধ বিস্ফোরণের কারণে পানি দিয়ে ভেসে যেতে পারে। দরজা খোলার সাথে সাথেই তারা সামনে প্রক্সিমাসকে দেখতে পায় এবং প্রক্সিমাস ভল্টের মধ্যে অস্ত্র মজুদ দেখে খুশি হয়। নোয়া ও তার পরিবারকে বন্দি করে ফেলে এবং তাদের মারতে উদ্যত হয়। ঠিক তখনই মেয়ে বন্দুক দিয়ে শত্রু অ্যাপসকে মেরে ফেলে। বাকি অ্যাপসরা ভয় পায়, কারণ তারা আগে কখনোই এমন অস্ত্র দেখেনি। প্রক্সিমাস মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় যদি সে জানায় যে বাকি অস্ত্রগুলো কোথায় আসে। মেয়ে বুঝতে পারে যে প্রক্সিমাসের হাতে অস্ত্র আসলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে, তাই সে ভল্টটি ডোবাতে বাঁধ বিস্ফোরণ করে। সাথে সাথে প্রবল স্রোতে সেখানে পানি প্রবেশ করতে থাকে। সমস্ত অ্যাপস ভল্টে প্রবেশ করে এবং পানিতে ডুবতে থাকে। নোয়া পানি থেকে বাঁচার জন্য তার গ্রামের সবাইকে উপরে চড়তে বলে। প্রক্সিমাসের সৈন্যরা গাছে চড়ায় পারদর্শী না হওয়ায় অনেকেই ডুবে মারা যায়। হঠাৎ সিলভা এসে নোয়াকে আক্রমণ করে এবং তাদের মাঝে তুমুল লড়াই হয়। সিলভা একটি পাইপে আটকে গেলে সেখান থেকে আর বের হতে না পেরে পানিতে ডুবে মারা যায়। উপরে উঠে নোয়া একদম গোপন প্রবেশদ্বারে পৌঁছে যায় এবং সেখান থেকে তার গ্রামের সবাইকে দেখতে পায়। হঠাৎ প্রক্সিমাস তাকে আক্রমণ করে এবং মেরে আহত করেন। নোয়াকে তার সামনে মাথা নত করে প্রভুত্ব স্বীকার করে নিতে বলেন, কিন্তু নোয়া রাজি হয় না। তখনই সে ঈগলদের যে গান গেয়ে তার বাবা ডাকতো সে গান গাওয়া শুরু করে। গান গাওয়া দেখে প্রক্সিমাস হেসে দেয় এবং তার গ্রামের সবাই গান গাওয়া শুরু করলে প্রক্সিমাস ভয় পেয়ে যায় এবং গান বন্ধ করতে বলে। ঠিক তখনই সমস্ত ঈগল এসে প্রক্সিমাসকে আক্রমণ করা শুরু করে দেয়। একের পর এক আক্রমণের ফলে সে আহত হয় এবং বিল্ডিংয়ের উঁচু চূড়া থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। এবার নোয়া তার পুরো গোষ্ঠীদের নিয়ে তাদের ঘর পুনর্নির্মাণ করতে গ্রামে ফিরে যায়। মেয়ে সেখানে নোয়ার সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে কথোপকথন হয়। নোয়া তাকে রাখার দেয়া সিজারের লকটি দিয়ে দেয়। লকটি নিয়ে মেয়ে একটি স্যাটেলাইট বেসে চলে যায় এবং সেখানে একটি মহিলা বের হয়ে মেয়ের কাছে ডিসাইফারিং কিটি নিয়ে যায়। সম্ভবত এটি দিয়ে স্যাটেলাইটগুলো সক্রিয় করা সম্ভব হবে। মহিলাটি ভিতরে গিয়ে ডিসাইফারিং কি
একটি নির্দিষ্ট জায়গায় সেট করে। এর ফলে পৃথিবীতে থাকা অন্য মানুষদের সাথে যোগাযোগে সক্ষম হয় এবং এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি ছিল একটি কাল্পনিক গল্পের উপর বেস করে একটি অ্যাডভেঞ্চারাস মুভি। মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন এবং নেক্সট কী ধরনের মুভি আপনারা পছন্দ করেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং ভালো লাগলে আমাদেরকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি মুভি নিয়ে।